প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। প্রিয় দর্শক, উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মতের অমিল দেখা যাচ্ছে। আমাদের আজকের বিষয়বস্তু, কেন এই মতের অমিল, কেন এই দূরত্ব। শিক্ষার্থীদের হাত ধরে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন একসময় পরিণত হয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ৫ আগস্ট বা ৩৬শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় সরকারের। এরপর আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রস্তাবনা অনুযায়ী প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে সরকার গঠন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের মধ্যে উপদেষ্টা হন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের পাশে থেকে কাজ করে যাচ্ছিলেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যরা। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি জানালে তা পূরণ হয়। কিন্তু প্রথম বিপত্তি বাধে যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি জানায় তারা। এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে মতভেদ দেখা যায় গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের। সরকারের সিদ্ধান্তের সবচেয়ে বড় বিরোধিতা আসে ১০ নভেম্বর নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের পর। দুজন উপদেষ্টাকে নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের নিয়োগ বাতিলেরও দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা যখন বিভিন্ন দাবিতে সর্বশেষ রাস্তায় নেমে আসেন তখন তাদের প্রতি সমর্থন জানিয়ে সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তার দাবি অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যরা বিকেলের মধ্যে না এলেও মধ্যরাতে এসে বিষয়টির সমাধান করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার হয়েছেন আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬শে জুলাই স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন জনাব আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আমাদের সাথে আরও আছেন তারেক আজিজ, আন্দোলনকারী শিক্ষার্থী সংগঠক এবং অ্যাক্টিভিস্ট। সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি। তাহলে যে আপনাদের সাথে এই মুহূর্তে যদি আমরা দেখি, সরকারের বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের নানান বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। আমরা যদি সোশ্যাল মিডিয়া এবং স্বাভাবিকভাবে এদিক ওদিক দেখি, সেটা আসলে কেন, সেই কারণগুলো আমরা একটু জানতে চাইব। মতবিরোধ থাকাটাই স্বাভাবিক না? আমরা কি সবসময় সরকারের গুণগান গাইব, নাকি সরকার সবসময় আমাদের কথা মতো চলবে? সরকার একটা আলাদা সত্তা, আমরা আলাদা সত্তা। সরকারকে আমরা বৈধতা দিয়েছি, সুতরাং বৈধতা দিয়েছি বলেই সরকার সব কিছু করাবে তা তো না। যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না সেটা সরকার করবে না, যেটা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় সেটা সরকার করবে। সরকার বলতে আমি এখানে সকল উপদেষ্টাকে বোঝাচ্ছি, সচিবদেরকে বোঝাচ্ছি, প্রশাসনকে বোঝাচ্ছি। এই ক্ষেত্রে জুলাই স্পিরিটের বাইরে গিয়ে এবং জুলাই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কেউ যদি কিছু করতে চায় সেটা নিয়ে প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব। জুলাই গণ অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করব, নতুন একটি বাংলাদেশের কাঠামো তৈরি করব। ফ্যাসিবাদী যেই রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সেই কাঠামোটাকে ভেঙে নতুন কাঠামো তৈরি হবে। তখন মানুষ ভেবেছে, একজন রিক্সা শ্রমিক ভেবেছে সে ফ্যাসিবাদী ব্যবস্থা কি সেটা বুঝে না, কিন্তু তার কাছে একটা ভিজুয়ালিটিস এসেছে, ভিজুয়াল হয়েছে যে হচ্ছে এটা হবে যে ফ্যাসিবাদী ব্যবস্থা শেষ হবে, শেখ হাসিনার পতন হবে, নতুন এমন একটি ব্যবস্থা আসবে যার মাধ্যমে সারাদিন রিক্সা চালিয়ে আমি যে ৫০০ টাকা আয় করবো সেই ৫০০ টাকা দিয়ে আমার একদিনের সংসার চলবে, পেট পুরে খেতে পারবো। তার কাছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হচ্ছে। সে যখন রাস্তায় রিক্সা চালাবে তখন হচ্ছে তার রিক্সা থেকে কেউ কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী
চাঁদা নিতে আসবে না, তার কাছে এটা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্তের ধারণা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ধারণা। তার কাছে নতুন প্রশাসনিক ব্যবস্থার ধারণা হচ্ছে সে যখন রিক্সা চালাতে যাবে বা যে কোনো কাজ করতে যাবে তাকে সেখানে ঘুষ দিতে হবে না। তার কাছে এটা নতুন মানে ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামোর ধারণা। এখন এই ব্যবস্থার যদি আমরা সমাধানের কথা বলি, আমরা আজকে 3 মাস পরে যদি দেখি যে আলুর কেজি 80 টাকা 70 টাকা, তখন আমার কাছে যেমন কষ্ট লাগে ঠিক তেমনই কষ্টটা লাগে হচ্ছে ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপ তাহলে হয়নি বলে ধরে নিবে হচ্ছে আপনি যতই সংস্কার করেন, যত কিছুই সংস্কার করেন, একজন রিক্সা শ্রমিক ভাববে যে ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপ হয়নি, হচ্ছে না। তো এই কারণে যখন আমরা এইসব বিষয় দেখি তখন আমাদের প্রতিবাদ জানাতে হয়। যখন আমরা দেখি যে সচিবালয়ের পূর্ণ সচিবদেরকে বসিয়ে রাখার জন্য কেউ কেউ প্রচেষ্টা চালাচ্ছে, তখন আমাদের কাছে মনে হয় যে হচ্ছে আসলেই তারা ফ্যাসিবাদের আবার হচ্ছে পুনর্বাসন করার চেষ্টা করছে। যখন আমরা দেখি যে যাদেরকে 16টি বছর ধরে বঞ্চিত করা হয়েছে তাদের ফাইলগুলো আটকে রাখা হচ্ছে, যখন আমরা শুনতে পাই তখন আমাদের কষ্ট লাগে। কিন্তু এটা রিক্সা শ্রমিক, গ্রামের খেটে খাওয়া মজুর, তারা এত কিছু বুঝে না। কিন্তু আমাদের কাছে ধারণা হচ্ছে এই যদি বঞ্চিতরা যদি এখানে আসে এবং সৎ মানুষগুলো যদি আসে, আগের যদি ফ্যাসিস্টের আমলের নিয়োগকৃত সচিবটা যদি সরে যায়, তাহলে হচ্ছে ওই রিক্সা শ্রমিক দিন শেষে 70 টাকা চাল না কিনে 65 টাকা তো চাল কিনে বাসায় ফিরতে পারবে। এখন 3 মাস গিয়ে 3 মাস যাওয়ার পরে আজ পর্যন্ত কতটুকু উন্নতি হয়েছে সেটা নিয়ে আমরা ক্রিটিক্স করবই, আবার এই গভর্নমেন্টকে আমরা অনও করবো। এজন্য আমি মনে করি যে হচ্ছে গভর্নমেন্টের সাথে আমাদেরকে মিলিয়ে না ফেলে গভর্নমেন্টের সাথে আমাদের যে দান্দিকতা সম্পর্ক সেটাকে প্রমোট করা উচিত। গভর্নমেন্টকে আমরা যে কোনো সময় সমালোচনা করব, কথা বলবো যখনই আমার দেশের খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মজুর, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে রিক্সা শ্রমিকরা, কৃষকরা যখন তাদের অধিকার বঞ্চিত হবে, যখন তাদের জীবন চলাচল, তাদের দৈনন্দিন জীবনযাপনের খরচ না কমবে, তখন আমরা তাদের সমালোচনা করব। এবং এই রিক্সা শ্রমিকরা, এই গার্মেন্টস শ্রমিকরা, এই সাধারণ জনতা, খেটে খাওয়া মানুষ আমাদের বৈধতা, তারা হচ্ছে আমাদেরকে বৈধতা দিয়েছে এই আন্দোলনের নেতৃত্ব দিতে, তারা আমাদেরকে বৈধতা দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সফল নেতা হিসেবে বের হয়ে আসতে। সেজন্য আমরা তাদের কথা বলবো। আমরা গভর্নমেন্টের কোনো উপদেষ্টার বা কোনো সচিবের বা কোনো প্রশাসনের কোনো বড় কর্মকর্তার আমরা হচ্ছে তেলবাজি করব না। আমরা তাদের যেটা ভুল সেটা আমরা কখনো চেপে রাখতে চেষ্টা করবো না। আমরা সরাসরি মুখের উপর শুধুমাত্র এই দেশের মানুষের জন্য কথা বলবো, তখন সেটা যত তেতই লাগুক সেটা আমাদেরকে বলে যেতে হবে। তা বটে জনাব আব্দুল হান্নান মাসুদ, কিন্তু আমি জানতে চাচ্ছি, আপনি কিন্তু আলোচনার শুরুতেই বলেছিলেন যে এই সরকারকে বৈধতা দিয়েছেন আপনারা। তো এই যে সরকারকে বৈধতা আপনারা দিয়েছেন, দেওয়ার পরে এই যে যাদের 16 বছর ধরে যাদের ফাইল আটকে আছে বা যেই বৈষম্যের শিকার তারা এখনো হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, আপনার কি মনে হয় কারা করছে এটা? যারা হচ্ছে এখনো হচ্ছে স্বজনপ্রীতি যাদের হৃদয় থেকে এখনো যায়নি, যারা মূলত হচ্ছে আমার মনে হচ্ছে যে হচ্ছে তারা হয়তো বা তাদেরকে হয়তো সৎ মনে করে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু দেখা গিয়েছে সেখানে গিয়ে তারা সততার পরিচয় দিতে পারেনি। আসলে মূলত হচ্ছে তারা যদি এই বিপ্লবী স্পিরিটকে ধারণ করতে না পারে, তারা সেখানে থাকার যোগ্যতা হারাবে, বৈধতা হারাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি হলো যে একটু আপনার কাছে জানতে চাইবো, তা হলো যে সেমি প্রশ্ন কিন্তু একটু অন্যভাবে স্পেসিফিকভাবে জানতে চাচ্ছি। সেটা হলো যে আপনারা কিছুদিন আগে রাষ্ট্রপতির হলো যে পদত্যাগ নিয়ে আপনারা বেশ কথা বলছিলেন এবং আপনাদের দাবি দেওয়া জানাচ্ছিলেন, সেই ব্যাপারে একটু জানতে চাইবো, সেটার কি অবস্থায় আছে বা সেটার কোনো আপডেট আছে কিনা? রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে যারা সমন্বয়ক পরিচিতি দিয়ে আসছে আন্দোলনের শুরু থেকে, তারা প্রথমে একটা দফা ঘোষণা করে যে রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে। জি। তো শহীদ মিনার থেকে যখন এই আওয়াজ উঠে, তখন একটা গ্রুপ বঙ্গভবন অলরেডি ঘেরাও করে বসে আছে। তো সেখানে আমি প্রথমে শহীদ মিনারে কিছুক্ষণ ছিলাম। যখন শুনলাম যে বঙ্গভবন এলাকার মধ্যে হামলা হচ্ছে, পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে, সেই মুহূর্তে সেদিকে যাই। সেখানে যাওয়ার পর দেখলাম যে মোটামুটি মারামারির পর্যায়টা শেষ। 30 থেকে 40 জন পুলিশ আহত হয়েছে এবং সাধারণ মানুষের উপরেও গুলি চলেছিল। তো সেইখানে ইনিয়ে বিনিয়ে যে কোনোভাবেই আন্দোলনটা বেহাত হয়ে যায়। রাষ্ট্রপতির অপসারণ, এটা আমাদের দাবি করার কথা ছিল যে রাষ্ট্রপতি, অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যে কিনা ফ্যাসিস্ট হাসিনার পদধূলি মেখে তিনি যখন রাষ্ট্রপতি হয়েছেন, তিনি তখনই বলছেন যে আমি সাবেক অবৈধ প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করতে গেছি, তিনি আমার সালামটা নেন নাই। তো এটা তো স্পষ্ট তিনি নিজেও একজন ফ্যাসিবাদী কাঠামোর একজন অংশীদার। তার কাছে তো কোনোভাবেই আমাদের
শপথ গ্রহণ করার কথা ছিল না, আমাদের উপদেষ্টাদের শপথ গ্রহণ করার কথা ছিল না, আমাদের বিপ্লবী সরকার গঠন করার প্রয়োজনীয়তা ছিল তখন। সেই সময় আমাদের প্রয়োজন ছিল আমাদের নতুন একটা রাষ্ট্র কাঠামো নিয়ে তখনই চিন্তা করার। তখনই আমাদের উচিত ছিল প্রত্যেকটা ফ্যাসিবাদের দোসরকে বাংলাদেশের প্রত্যেকটা কাঠামো থেকে সরিয়ে ফেলার চিন্তা করার। কিন্তু আমরা তা না করে কি করলাম, আমরা গুটি কয়েক সমন্বয়ক পরিচয় নিলাম, গুটি কয়েক আমরা নেতার পরিচয় নিলাম, নতুন করে ছাত্রলীগের মতো নেতা সাজলাম, এবং সেখান থেকে আমরা এই যেই ক্ষমতা কেন্দ্রিক একটা চালচলন এই দিকে আমরা ধাবিত হতে থাকলাম। 158 জন এবং তাদের বাহিরে কিছু এলিট শ্রেণী, এরা চিন্তা চেতনা করে গোটা রাষ্ট্রের উপর আবারও চাপিয়ে দিল একটা নতুন তাদের মতবাদ। তারা যা চিন্তা করছে তাই চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা এক প্রকার বৈষম্য বা ফ্যাসিবাদী কাঠামো। আমরা ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের কথা বারবার সবার মুখে শুনে আসছি, কিন্তু প্রকৃত অর্থে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ হচ্ছে না, উপরন্তু আমরা দেখছি যে নতুন করে একটা ফ্যাসিবাদী কাঠামো চেপে বসছে। আপনারা হচ্ছে এই যে নতুন উপদেষ্টা নিয়োগ দিলেন, কাদের সাথে কথা বলে নিলেন? বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, অন্তত পক্ষে ন্যূনতম আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিলাম, ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের আন্দোলনগুলো ছড়িয়ে পড়ছিল। আমাদের প্রথম যে আন্দোলনের গ্রুপটা, সেই গ্রুপটা তো ভ্যানিশ হয়ে গেছে আন্দোলনের শেষ পর্যায়ে এসে ছাত্রলীগের হানায়। তো সেম পর্যায়ে কি আমরা আমাদের উপদেষ্টাদেরকে আমরা নিয়োগ দিতে পারতাম না? আমরা কি আমাদের উপদেষ্টাদের জন্য গোটা রাষ্ট্র কাঠামোতে একটা ভোটের আয়োজন করতে পারতাম না? যেহেতু ডিজিটাল যুগ, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি, তাহলে কি আমরা জনমত জরিপ করতে পারতাম না? উনি মূলত হচ্ছে 158 জন সমন্বয়কের ব্যাপারে উনি যে প্রশ্নটা তুলেছেন, আসলে 158 জন সমন্বয়ক সেই সময়ে যে হচ্ছে তারা নাম দেওয়ার জন্য সাহস দিয়েছে, এবং কয়েকজন গুটি কয়েকের ডাকে কিন্তু ডাক দেওয়ার জন্য মানে হচ্ছে আপনার এটাই কি বলে বৈধতা পেয়েছে, যে এই গুটি কয়েক ডাক না দিলে আর বাকিদের ডাকে মানুষ মানে হচ্ছে কতটুকু একটা বৈধতা লাগে, লিডারশিপের একটা জায়গা লাগে, সেটা কিন্তু এই দেশের মানুষ দিয়েছে। তো আপনার যদি মনে হয় যে ফেসবুকে নাম দিয়ে ভোটাভুটি করে উপদেষ্টা নির্ধারণ করবেন, এটা খুব একটা হাস্যকর ব্যাপার স্যাপার, বুঝতে পারছেন? তো আর তাছাড়া হচ্ছে যদি একটু কথা বলতে দিবেন, তো হচ্ছে পদ্ধতির যখন হচ্ছে আমি 158 জনকে যদি আপনার যদি মানতে খুবই কষ্ট হয় যে 158 জন কি ভূমিকা রেখেছে, প্রত্যেকটা ছেলে 158 জন মানে গুলি খেয়েও রাস্তায় ছিল, গুলি খেয়েও আবার ডাক দিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল। তো এদেরকে আসলে এরাই কিন্তু সামনে থেকে দেয়া নেতৃত্ব, এদেরকে এই দেশের মানুষ দেখেছে, এদেরকে দেখেই নেমেছে। তো হচ্ছে এখানে বিভাজনের যে সংস্কৃতি, সেই বিভাজনটা আসলে হচ্ছে হয় না। আপনি যদি মনে করেন যে হচ্ছে সারা দেশের সবার সাথেই কথা বলতে হবে, তাহলে এটা কখনো হয়ে ওঠে না। শেষমেশ সংসদে গিয়েও 300 জনই বসে। মেইনলি হচ্ছে তখন আর দুই কথা তোলার মতো কেউই ছিল না, সবাই মেনে নিয়েছে যে নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা যেটা বলে এটা আমাদের কথা, এভাবে মানুষ গ্রহণ করেছে। এখন দিন গিয়ে যাচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে, দিন যাচ্ছে, বিভিন্ন মতবাদ তৈরি হচ্ছে, কিন্তু সেই সময় এসব কিছুই ছিল না। তার উপর কথা হচ্ছে উপদেষ্টা নিয়োগের ব্যাপারে, এই ব্যাপারটা আমি কয়েকবারই স্পষ্ট করেছি। 5ই আগস্ট যখন আমরা রাস্তায় গুলি খাচ্ছিলাম, আমাদের চারপাশে যখন লাশ পড়তেছিল, তারপরে এই লাশের সারি ঠেলে এগিয়ে যাচ্ছিলাম, তখন রাজনৈতিক দলের নেতাগুলা সেনানিবাসে এসি গাড়িতে করে গিয়ে এসি রুমে বসে বৈঠক করে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়ে বের হয়েছিল। সেখান থেকে বের হয়ে আবার 3 জন তথাকথিত ছাত্রকে ছাত্র নেতা বানিয়ে বঙ্গভবনে নিয়ে গেছিল, এরা আমাদের বৈধতা সরকার গঠনের। সেখান থেকে বের হয়ে এসে 2 জন লোককে, আপনাদের আমার প্রতিনিধি হিসেবে 2 জন লোককে আমরা সেখানে দিয়েছি, দেওয়ার পরে এখন তাদেরকে নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমলাতান্ত্রিক যে জটিলতা, যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রকে ভেঙে ফেলতে পারি নাই, কারণ আমরা হচ্ছে বড় ধরনের সফল বিপ্লব করতে পারি না, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা হচ্ছে শেখ হাসিনার 3 তারিখ 4 তারিখের ভয়াবহ হত্যাযজ্ঞ দেখে আমরা এই আন্দোলনটা পরের দিনই শেষ করতে হচ্ছে। আমাদের সেই দিনই আজকে হয় মরবো না হয় জিতবো, এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা। এমনকি 6 তারিখের সিদ্ধান্ত দিয়েও 5 তারিখ এটা নিয়ে আসতে হয়েছে, কারণ আমরা ভেবেছি আরেকদিন গেলে আরও বেশি লাশ পড়বে, আরও বেশি মানুষ হত্যার শিকার হবে। এইসব কিছু ভেবেই কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই আন্দোলন যদি 5-7 দিন চলতো, তাহলে আমলাতন্ত্রে কারা হচ্ছে এদেশের মানুষের পক্ষে সেটা বের হয়ে আসতো, সেখান থেকে মিছিল বের হইতো। জি, এটা তো দিলেন আপনি ওনার কাউন্টার বা ওনার উত্তর। আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাইবো আপনার কাছে, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আগে যেটা হতো যে আপনাদের কথা আমলে না হতো বা শুনতো, সেটা এখন কেন আমাদের সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা পর্যন্ত হচ্ছে?
আমলাতান্ত্রিক একটা জটিলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে রাখার জন্য আমরা কামলা দিতে আসি নাই, এই দেশের ছাত্ররা জীবন দিতে আসি নাই, ভাইও রাজপথে যাই নাই যে আমলারাই রাষ্ট্র চালাবে সেজন্য না। আজকে যদি আপনার যদি বিপ্লবের পরে যারা উপদেষ্টা হিসেবে, আর একটা স্পষ্ট কথা বলি, এখানে উপদেষ্টা হিসেবে আমরা কিন্তু সিলেক্ট, আমাদের পক্ষ থেকে 2 জন উপদেষ্টা গিয়েছিলেন, পরবর্তীতে মাহফুজ আব্দুল্লাহ ভাই অ্যাড হয়েছেন। আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা প্রধান উপদেষ্টা করার জন্য অনেক বার্গেনিং করে ওনাকে আমরা সেখানে নিয়েছি, এবং পরবর্তীতে উনি সহ বিভিন্ন রাজনৈতিক দল পরামর্শ করে উপদেষ্টাগুলো নিয়োগ দিয়েছে। যেহেতু এখানে শুধুমাত্র আমাদের ছাত্রদের স্টেক না, রাজনৈতিক দলগুলো আমাদের এই আন্দোলনে ভূমিকা রেখেছে। আলাপ আলোচনার মাধ্যমে সেটা হয়েছে। এটা সবাই আমাদের করা নিয়োগকৃত উপদেষ্টা না। সচিবালয়ে কেন এখনো হচ্ছে আওয়ামী লীগ আমলের সচিবরা এখনো বসে আছে, তখন আমরা এখানে অস্বস্তি বোধ করি। এটা জাতির কাছে স্পষ্ট করা দরকার, কেন সচিবালয়ে এখন আওয়ামী সময়ের সচিবরা আছে, কেন এখনো বঞ্চিত যারা আছে, যাদেরকে আওয়ামী লীগ বছর পর বছর ধরে ওএসডি করে রেখেছিল, তাদেরকে কেন এখনো চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না। সেই ব্যাপারটা যখন আমরা জাতির কাছে ক্লিয়ার করতে হয়, জাতির কাছে ক্লিয়ার করার একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। এবং তার চাইতে বড় কথা, আজ পর্যন্ত উপদেষ্টারা আমাদের সাথেও বসে নাই কোনোদিন যে হচ্ছে আপনারা বলেন কিভাবে, যেহেতু আপনারা গুলির সামনে দাঁড়িয়েছেন, লড়াই করেছেন, আপনারা জীবন করেছেন, যেহেতু মূলত হচ্ছে শিক্ষিত কিছু তোর ফেস থাকে, যে হচ্ছে এদের ডাকেই মানুষজন রাস্তায় নেমে, শিক্ষিত ফেস, আননোন ফেস তো দূরের কথা, শিক্ষিত ফেসগুলোর কাছেও তারা এই পরামর্শের জন্য একদিনের জন্য ডাকে নাই। এমনকি তাদের কাছে মানে হচ্ছে এই ফেসগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে তাদেরকে ফোন দিয়েও সহজে পাই না, যদি 2-1জনকে ফোন দিতে হয়। এমন হচ্ছে তাদের কেউই সচিবালয়ে যায় না, সচিবালয়ে যাওয়ার জন্য তাদের কারোরই পাশও নাই যে যাই ওখানে কথা বলবো, সেটা আমরা চাইও না। তবে আমরা একটা জিনিস চাই যে হচ্ছে আপনাদেরকে কিন্তু এই দেশের প্রতিনিধিরা, যেমন হচ্ছে রাজনৈতিক দলও যদি আপনাকে সিলেক্ট করে দেয়, আপনাকে এই দেশের মানুষের ম্যান্ডেটটা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনি ম্যান্ডেট পেয়েছেন, সেটা ছাত্ররা ঠিক করে দিলে আপনি জুলাই অভ্যুত্থানের একজন রিক্সা শ্রমিক থেকে শুরু করে একজন কৃষক, খেটে খাওয়া মজুরের ম্যান্ডেট নিয়ে আপনি সেখানে আসেন। সেখানে গিয়ে আপনার যদি এই দেশের মানুষকে জানাতে যদি সমস্যা হয় যে আপনাকে কিন্তু হচ্ছে শুধু এসি রুমে বসে বাতাস খাওয়ার ফাইলে সাইন করার জন্য আপনাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় নাই, আপনি এই দেশের মানুষকে জানাতে হবে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে এই দেশের প্যাসিয়াদে এই যে কাঠামো তৈরিছে সেই কাঠামো ভেঙে দেওয়ার জন্য আপনি কি কি ব্যবস্থা নিচ্ছেন, নতুন সংস্কার আনার জন্য আপনি আপনার মন্ত্রণালয়ে কি কি ব্যবস্থা নিচ্ছেন সেটা জানার জন্য আপনাকে যে বলতে হবে যে আমি আগামী 3 মাসের মধ্যে চালের কেজি 2 টাকা কমানোর ব্যবস্থা করতেছি এবং আমি একটা প্রক্রিয়া নিচ্ছি। এই যে মানুষকে আশাবাদী করবেন, আপনি 3 মাসের মধ্যে একদিনও মিডিয়ার সামনে এসে দেশের মানুষের জন্য কি করতেছেন সেটা বলতে পারছেন না, তার মানে কি ধরে নেব আপনি কিছুই করছেন না, বলার মতো সেই ইয়েটা আপনার নেই? তাহলে আপনাকে তো সেখানে থাকার দরকার নেই, আপনি সেটা নিজ ইচ্ছে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। আর যদি এই দেশের মানুষের কাছে আপনার দায়বদ্ধতা থাকে তাহলে এই দেশের মানুষকে আশা দেখাতে হবে, স্বপ্ন দেখাতে হবে, আপনি কি করছেন সেটা এই দেশের মানুষকে বলতে হবে। না বললে আপনার উপদেশটা থাকেন না, আর আমাদেরকেও এইভাবে মানে হচ্ছে অস্বস্তিতে ফেলবেন না। আমরা ওনাদের সাথে আমাদের সেই যোগাযোগটাই নেই। তারেক আজিজ, সমন্বয়ক যারা আছেন অথবা হলো যে উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের সঙ্গে কি কোনো কারণে জনতা এবং আপনাদের কোনো দূরত্ব বাড়ছে বলে মনে হয় আপনার? তো অবশ্যই দূরত্ব বাড়ছে, কারণ এখানে আপনার এত বছর যারা তোষামোদি করেছিল, তেলবাজি করেছিল, যারা তেলবাজ, ইভেন গণহত্যা মামলার আসামি, তাদেরকে উপদেষ্টা পরিষদে জায়গা করে দেওয়া হলো। এখানে একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে কাদের ম্যান্ডেটে হয়েছে? আদৌ কি এটা সরাসরি জনগণের ম্যান্ডেট নিয়ে হয়েছে, কিংবা যারা এখানে বসে আছেন তাদের অতীত কতটুকু ঘাটাঘাটি করা হয়েছে, তারা কতটুকু জনগণের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, এই উপদেষ্টা কতগুলো উপদেষ্টা নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল, এই বিষয়গুলো নিয়ে কারা আলাপ তুলেছিল এবং এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া কারা দিয়েছে? সাধারণ ছাত্র জনতার সাথে তো এই ব্যাপারে আলোচনার যেটা বললেন যে আলোচনা ছাত্র জনতার সঙ্গে কিভাবে পৌঁছাতে পারতো বলে আপনি মনে করেন? মানে একটা ওয়ে আউট আমি একটু বোঝার চেষ্টা করছি। এটা একেবারে ডিজিটাল যুগ, আমরা এখন আর ভোট কেন্দ্রে যায় ভোট দিতে হয় না। এটার জন্য আমাদেরকে রকেট সায়েন্স পড়ে নতুন করে থিওরি তৈরি করতে হবে। কিন্তু আপনি যে গণ অভ্যুত্থানে একজন হলো যে রিক্সা চালক এর যে হলো যে কন্ট্রিবিউশন আছে, সেই মানুষটা তো আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে যে সবসময় সে ভোট দিতে পারবে তা তো না। এর বাইরে কি অন্য কোনো অপশন আপনি আমাকে একটু বলতে পারেন কিনা, যেটাতে হলো যে ধরুন সবার হলো যে ওপিনিয়ন নিতে পারতো? আরেকটা ব্যাপার আমি একটু আপনাকে এখানে অ্যাড করতে চাই, সেটা হলো যেটা তো আসলে উপদেষ্টা মণ্ডলী বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার তো নির্বাচিত সরকার না আসলে, যে আমরা হলাম যে ভোট কেন্দ্রে গিয়ে আসলে ভোট দিতে হবে। এই ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করছি আপনার পয়েন্ট অফ ভিউটা।
অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা কি এখন এটা কি হাসিনার রেখে যাওয়া সরকার বলবো? না তা আমরা তো সেটা বলতে পারবো না। তাহলে অবশ্যই ওনারা কারোর মাধ্যমে নির্বাচিত, জি, ওনারা তো নিজে আইসা বসে গেছেন, ব্যাপারটা তো এমন না। যেটা জনাব আব্দুল হান্নান মাসুদ বললেন, যেটা আসলে ছাত্র জনতার সরকার, এই সরকারের বৈধতা বা যেটাই হোক, সরকারের বৈধতা হওয়ার জন্য অন্তত এই 158 জনের বাহিরে যেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, নেতৃত্বের পর্যায়ে ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, ক্যাম্পাস, অন্তত তাদের ভোটটাও কি নেওয়া যেত না? রিক্সা চালকের কথা বাদই দিলাম, সে তার কাছ থেকে ঢালাওভাবে শহরে ভোট নেওয়া যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাস থেকে স্টুডেন্ট রাজপথে নেমেছে, তাদের মতামত কি নেওয়া যেত না? যে আমাদের একটা পছন্দ, এটা কি এভাবে মনোনয়ন করা যেত না? অবশ্যই যেত। এটা আহামরি খুব বেশি ডিফিকাল্ট কিছু ছিল না। তো এই জায়গাগুলোতে এক প্রকার মতামত চাপিয়ে দেওয়া হয়েছে। ক্যান্টনমেন্ট থেকে যারা সরকারের আলাপ তুলছেন, আমরা তো সাধারণ শিক্ষার্থীরা এক ছিলাম, তখন কেন এই আলাপের বিরুদ্ধে আওয়াজ উঠলো না? 8ই আগস্ট আওয়াজ উঠছিল বিধে আপনার পরে এটাকে ওই নিতে পারছেন। সেদিনই বলা হয়েছে যে সেদিন আওয়াজ উঠলে আমরা বিপ্লবী সরকার পেতাম, সেদিন আওয়াজ উঠলে আমরা আজকের এই যে বিদঘুটে পরিস্থিতি এটা তৈরি হতো না। বিপ্লবী সরকারের সংজ্ঞাটা কি আপনি জানেন? বিপ্লবী সরকার কেমন হয় আপনি আমাকে বলবেন? বিপ্লব বা বিপ্লবী সরকার এটা কেমন? যারা বিপ্লবী স্পিরিটকে ধারণ করে তাদেরকে এটা কি বিপ্লবী সরকার বলে? বিপ্লবী সরকার হচ্ছে সেটা যেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা মানে হচ্ছে অর্গানাইজেশন থাকে, তারা এটা লড়াই করে, সংগ্রাম করে, পরবর্তীতে তাদের হাতে এই ক্ষমতাটা থাকে সশস্ত্র বাহিনী গঠনের, পাশাপাশি এই ক্ষমতাটাও থাকে তাদের একটা সচিবালয় তৈরির। আপনার কাছে কী ছিল, মানে হচ্ছে নিজস্ব কোন শক্তিটা ছিল বিপ্লবী সরকার করার জন্যে? আপনার বক্তব্য অনুযায়ী হলো যে আমরা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্য এটাই, গণ অভ্যুত্থান হওয়ার পরে সংবিধানকে মানে হচ্ছে গণ অভ্যুত্থান হওয়ার পরে আপনার হচ্ছে সব কিছু ভেঙে দেওয়া যায় না, বাট বিপ্লব হওয়ার পরে সব কিছু ভেঙে দেয়। আর্মি ভেঙে দিয়ে আপনি নতুন আর্মি গড়তে হইতো বিপ্লবী সরকার মানে, কারণ আপনি আগে ফ্যাসিবাদের সময়কার নিয়োগকৃত কোনো আর্মি আপনি মানছেন না, ওদের না, আপনার যারা বিপ্লবে অংশগ্রহণ করছে, যারা প্রতিরোধ করছে তাদেরকে দিয়ে আর্মি, কতজনের আর্মির আছে, ট্রেনিং আছে, সচিবালয়ে সচিব হওয়ার মতো কতজনের ক্যাপাবিলিটি আছে, কতজন সচিব মানে সাবেক সচিব বা সচিব রাস্তায় নামছে, এদেরকে একসাথ করে তারপর বিপ্লবী সরকারটা হয়। বিপ্লব আর গণ অভ্যুত্থানের মধ্যে ডিফারেন্স অনেক, দুটাকে মিলিয়ে ফেলছি। আপনাকে ধন্যবাদ আমাকে এবং আমাদের দর্শকদেরকে এই ডেফিনিশন জানানোর জন্য। এবং তারেক আজিজ, আপনি যেটা বলছিলেন, স্বাভাবিকভাবে এই 158 জনের সাথে একটা মতবিরোধ আমরা আসলে আপনাদের দেখতে পাচ্ছি, এবং সামহাও কি কোনো কারণে আপনি মনে হচ্ছে যে এটা আসলে 158 জনের সিদ্ধান্ত হওয়াতে আপনি নিজেকে বৈষম্যের শিকার মনে করছেন, বা এটা আসলে এরকম হওয়া উচিত হয়নি? আমি একটু খুব সংক্ষিপ্তভাবে জানতে চাইব। এখানে যে 158 জনের আমরা কিন্তু বিরোধিতা করছি না। 158 জনের মধ্যে গুটি কয়েক লোকজন যারা একেবারে ছাত্রলীগ স্টাইলে নতুন করে মানে নেতা হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করছেন, কিংবা বিভাগে জেলা পর্যায়ে তারা সফর করেছেন, এই সফরগুলো দিয়ে তারা কিন্তু কোনো একটা বেনিফিট তৈরি করতে পারে না, এর পরিণতিতে তারা বিভক্তি তৈরি করে দিয়ে এসেছেন। কোনো জায়গা থেকে এমনও কথা উঠে এসেছে যে বন্যার টাকা খরচ করে সফরে গেছে, যেটা শুনতে মানে আমরা নিজেরাও বিব্রত বোধ করছিলাম। যারা 158 জন সমন্বয়ক, তারা তো আমাদেরই সমন্বয়ক, তারা তো আমাদের বাইরের কেউ ছিল না, তারা তো আমাদের শিক্ষার্থীদের থেকে উঠে আসা সমন্বয়ক ছিল। তো তাদেরকে নিয়ে যে কোনো আপনার সমন্বয়কের বিরুদ্ধে যখন যে অপপ্রচারটা চালানো হয়েছে আপনি উত্তর দেন নাই, যে হচ্ছে বন্যার টাকা নিয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল হান্নান মাসুদ, আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন আমাদের মূল্যবান অতিথিদের বক্তব্য। আমরা জানতে পারলাম তাদের ইকুয়েশন বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। আমি এতক্ষণ নুসরাত জাহান জেরি ছিলাম আপনাদের সাথে। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।